জঙ্গলে এক হাসা আর এক হাসি বাস করত। একদিন হাসা নদী থেকে মাছ শিকার করে বাড়ি ফিরছিল। আর ওই জঙ্গলেই বাস করত এক দুষ্ট শিয়াল। দুষ্ট পাজি শিয়াল হাসাকে মাছ ধরে আনতে দেখে ফেললো। এ আমি কি দেখছি? ওই হাসা দেখছি মাছ ধরে নিয়ে ওর বাড়ির দিকে যাচ্ছে। আমার মনে তো হচ্ছে ওর বাসায় ছানাও আছে। যাই যাই, ওই হাসাকে ধরে ওর বাসার সন্ধানটা নেই। অনেক দিন হলো কচি হাঁসের ছানা খাই না। এই বলে দুষ্ট পাজি শিয়াল অন্য রাস্তা দিয়ে গিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে পড়লো। আর যেই না হাসা তার কাছে চলে এলো, অমনি দুষ্ট পাজি শিয়াল লাফ দিয়ে হাসার টুটি চেপে ধরলো আর বলল, তোকে আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আর তুই যদি আমার হাত থেকে বাঁচতে চাস তাহলে বল তোর বাসা কোথায়? না না, কিছুতেই আমার বাসার সন্ধান আমি তোমাকে দেব না। আমি জানি তুমি আমার বাসার সন্ধান পেলে আমার বাসায় গিয়ে আমার বউকে খেয়ে নিবে। আমার বউ বাসায় ডিম দিয়ে তাতে তায়ে বসেছে, তুমি আমার ডিমও খেয়ে নিবে। আমি এটা চাই না, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। কি বললি? তোকে আমি যেতে দিব? তুই এটা ভাবলি কি করে? আমার হাত থেকে তুই কিছুতেই ছাড়া পাবি না। যদি তুই আমার হাত থেকে বাঁচতে চাস তাহলে তোর বাসার সন্ধানটা আমাকে দে, তা না হলে তোকে যে আজ নিশ্চিত আমার হাতে মরতে হবে, বুঝেছিস? দুষ্ট পাজি শিয়ালের কথা শুনে হাসা বুঝতে পারলো সে যদি তার বাসার সন্ধান দেয় তবুও দুষ্ট পাজি শিয়াল তাকে খেয়ে ফেলবে, আর তার বাসায় গিয়ে তার বউ আর তার ডিমগুলোকেও খেয়ে ফেলবে। তাই হাসা সিদ্ধান্ত নিল যে সে মারা গেলে যাবে, তবুও সে তার বউ আর ডিমের কোনো ক্ষতি হতে দিবে না। কিরে হাসা, কি ভাবছিস? তোকে বললাম না তোর বাসা কোথায় সেটা বলতে? যদি তোর বাসার সন্ধান আমাকে না দিস তাহলে কিন্তু তোকে মরতে হবে, এই আমি বলে দিলাম। তুমি আমাকে মেরে ফেলো, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমি আমার বউ আর ডিমের কোনো ক্ষতি হতে দিব না। বউকে তুই এত ভালোবাসিস? আচ্ছা ঠিক আছে, বউর জন্য যদি মরতে চাস তাহলে আমার আর কি করার, তাহলে মর। এই বলে দুষ্ট পাজি শিয়াল হাসার শরীর থেকে তার মাথাটা আলাদা করে ফেললো। তরপাতে হাসা সেখানেই মারা গেল। তারপর দুষ্ট পাজি শিয়াল কচকচ করে হাসার মাংস খেয়ে ফেললো। হাসাকে খাওয়া শেষ করে দুষ্ট পাজি শিয়াল বলল, যাক বাবা, সকাল সকাল একটা হাঁসের মাংস খেয়ে পেটটা একদম ভরে গেল। কিন্তু ওই হাঁসা তো কিছুতেই ওর বাসার সন্ধান আমাকে দিল না। ওর বাসার সন্ধানটা পেলে ওর বউ আর ওর ডিমগুলো খেয়ে আসতে পারতাম। এখন আমাকে নিজেই খুঁজে বের করতে হবে ওরা কোথায় থাকে। এই বলে দুষ্ট পাজি শিয়াল সেখান থেকে চলে গেল। এদিকে দিন গড়িয়ে বিকেল হয়ে গেল, তবুও হাসা খাবার নিয়ে বাসায় ফিরল না। এদিকে হাসির ক্ষুধার জ্বালায় পেট চোচো করছে। আরে এ কি ব্যাপার, হাসা সে কখন গেছে আমার জন্য নদী থেকে মাছ শিকার করতে, কিন্তু এখনো তো হাসা ফিরে এলো না। এদিকে তো সন্ধ্যা হতে চললো, হাসা তো কখনো এত দেরি করে না। হাসার আবার কোনো বিপদ টিপদ হলো না তো? যাই নদী থেকে একটু ঘুরে আসি, দেখি সে নদীতে আছে কিনা। এই বলে হাসি নদীর দিকে যাওয়ার জন্য রওনা দিল। নদীর পাড়ে গিয়ে হাসি কোথাও হাসাকে দেখতে পেল না। আরে হাসাকে তো নদীতে কোথাও দেখতে পাচ্ছি না। হাসা তো রোজই এ নদীতেই মাছ ধরে, তাহলে সে আজ গেল কোথায়? না, মনে হচ্ছে আমি আসার আগে সে অন্য পথ দিয়ে বাসায় চলে গেছে। যাই, আমিও বাসার দিকে যাই। এই বলে হাসিও আবারও তার বাসার দিকে যাওয়ার জন্য রওনা দিল। যেতে যেতে হাসি এক জায়গায় অনেকগুলো রক্ত দেখতে পেল,
আর আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাঁসার পালকও দেখতে পেল। আরে এগুলো তো দেখতে হাঁসার পালকের মতোই লাগছে, আর এখানে তো দেখছি অনেক রক্ত পড়ে আছে। তাহলে কি আমার হাঁসাকে কেউ খেয়ে নিয়েছে? হায় আল্লাহ, এ আমার কি সর্বনাশ হয়ে গেল। তাই তো বলি, হাঁসার তো এত বাড়ি ফিরতে দেরি হয় না। এদিকে দুষ্ট পাজি শিয়াল জঙ্গলের ভেতরে তখনও তন্ন তন্ন করে হাঁসার বাসার খোঁজ করছিল। এরপর জঙ্গলের ভেতর থেকে হাসির কান্নার আওয়াজ শুনে দুষ্ট পাজি শিয়াল বলল, আরে জঙ্গলের ভিতর কে কান্না করছে? কান্নার শব্দ শুনে তো মনে হচ্ছে কোনো হাসির। তার মানে ওই হাসার বউ হাসি মনে হয় ওকে খুঁজতে এসেছে, আর ওই হাসার রক্ত পড়ে থাকা দেখে কান্না করছে। যাই যাই, এই সুযোগে গিয়ে ওই হাসিটাকেও খেয়ে নেই। এই বলে দুষ্ট পাজি শিয়াল সেখানে চলল যেখানে সে হাঁসাকে সকালবেলা খেয়ে ফেলেছে। সেখানে পৌঁছে গিয়ে দুষ্ট পাজি শিয়াল দেখলো হাঁসার বউ হাসি কান্না করছে। আরে তুই এখানে কান্না করছিস, আর আমি তোকে পুরো জঙ্গলে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি। কান্না করে কোনো লাভ হবে না, তোকেও যে তোর স্বামীর মতো আমার পেটে যেতে হবে। দেরি করিস না, তাড়াতাড়ি চলে আয়, তোকে খেয়ে রাতের ডিনারটা ছেড়ে ফেলি। ওরে দুষ্ট পাজি শিয়াল, তুই তাহলে আমার স্বামীকে খেয়ে ফেলেছিস? হ্যাঁ হ্যাঁ, আমি তোর স্বামীকে খেয়ে নিয়েছি। এখন আমি তোকেও খাবো, তারপর তোর ডিমগুলোও খাবো। তোদের বংশ আমি নির্বংশ করে দিব, বুঝেছিস? তুই যতই আমাকে খেতে চাস না কেন, তোর এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, কখনোই পূর্ণ হবে না। তুই যেভাবে আমার স্বামীকে হত্যা করেছিস, আমিও সেভাবে তোকে হত্যা করব। শুনেছ পুষ্কে হাসির কথা? ও নাকি আমাকে হত্যা করবে। শোন, আমাকে হত্যা করা অত সহজ কাজ নয়। আমি হলাম শিয়াল পণ্ডিত রে, শিয়াল পণ্ডিত। শিয়াল পণ্ডিতকে কেউ কখনো মারতে পারবে না। ওর পণ্ডিতি বুদ্ধি দিয়ে ঠিক বেঁচে যাবে। আমি আমার চিন্তা করি না, তুই এখন তোর চিন্তা কর। এখন কে তোকে আমার হাত থেকে বাঁচাবে বল? এরপর হাসি সেখান থেকে দিল দৌড়, আর দুষ্ট পাজি শিয়ালও ওর পেছু পেছু দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে হাসি গিয়ে নদীর পানিতে নেমে পড়লো। কিন্তু দুষ্ট পাজি শিয়াল হাসিকে খাওয়ার জন্য এতটাই মগ্ন ছিল যে সে কখন পানিতে নেমে গেছে সে বুঝতেই পারেনি। দুষ্ট পাজি শিয়াল সাঁতার না জানায় নদীর পানিতে ডুবে মারা পড়লো। দুষ্ট পাজি শিয়াল, তুই আমার স্বামীকে মেরেছিস, এখন পেয়েছিস তো তার শাস্তি। পর হারামজাদা, আমাকে বিধবা বানিয়েছিস। শিমুলতলে জঙ্গলে এক রাজহাঁস তার ছানাদের নিয়ে থাকতো। রাজহাঁসটি ছিল খুবই সহজ সরল। সে তার ছানাদেরকে নিয়ে সারা দিন চড়িয়ে বেড়াতো। আর সন্ধ্যা হলে রাজহাঁস তার ছানাদেরকে নিয়ে একটি আম গাছের নিচে থাকতো। সে বছর অনেক আম ধরেছিল, আর কিছু কিছু আম পেকেও গিয়েছিল। একদিন রাতে রাজহাঁস যখন তার ছানাদেরকে নিয়ে ঘুমাচ্ছিল, তখন হঠাৎ করে একটি পাকা আম রাজহাঁসের মাথার উপর এসে পড়ল। বেচারা রাজহাঁস সেখানেই মারা গেল। আপু, মা উঠছে না কেন? মায়ের কি হয়েছে? বোন, ওই আমটা মায়ের মাথায় পড়ার কারণে মা মারা গেছে। মা আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। এটা তুমি কি বলছো দিদি? রাজহাঁস মারা যাওয়াতে তার ছানারা অনেক কান্নাকাটি করলো, আর তাকে কিভাবে দাফন করবে বনের অন্য পশু পাখিদের কাছে শুনতে চাইলো। বোন, মাকে দাফন করার জন্য বনের অন্য পশু পাখিদের সাহায্যের প্রয়োজন।
তুই ঠিকই বলেছিস দিদি। ঠিক আছে, তুই থাক, আমি গিয়ে বনের অন্য পশু পাখিদের কাছে শুনে আসি যে কিভাবে দাফন কাফন করে। এরপর রাজহাঁসের ছানা সেখান থেকে চলে গেল আর হাঁটতে হাঁটতে সামনে একটি খরগোশকে দেখতে পেল। এরপর খরগোশকে রাজহাঁসের ছানা সমস্ত কথা খুলে বলল, কিন্তু এ বিষয়ে খরগোশের কিছুই জানা ছিল না, তাই সে কোনো কিছু না বলেই সেখান থেকে চলে গেল। তারপর রাজহাঁসের ছানা গিয়ে পৌঁছালো এক ভাল্লুকের কাছে, কিন্তু ভাল্লুক যা কথা বলল সেটা রাজহাঁসের ছানা আর মনে ধরল না, আর শেষে গিয়ে পৌঁছালো এক শিয়ালের কাছে। এটা কোনো ব্যাপার হলো? এ তো আমার জন্য একেবারে বাঁ হাতের খেলা। তুমি কোনো চিন্তা করো না বাছা, সবকিছু আমার উপর ছেড়ে দাও, আমি সব করব, ঠিক আছে? তুমি সত্যি বলছো মামা? তুমি সবকিছু করে দেবে তো? আমরা তো এখনো অনেক ছোট, এ বিষয়ে আমরা কিছু জানি না। আরে বললামই তো, আমার উপর সব কিছু ছেড়ে দাও, তোমাদের এ নিয়ে কোনো চিন্তা করতে হবে না। মামা, আমরা তাহলে তোমার ভরসাতেই থাকলাম। এই কথা শুনে শিয়াল রাজহাঁসকে মুখে করে নিয়ে সে গেল। সে একটা নির্জন জায়গা খুঁজে হাঁসকে কবর দেয়া তো দূরের কথা, সে রাজহাঁসকে চুপচাপ খেয়ে নিল। আর রাজহাঁসের ছানাদের এসে বলল সে তাদের মাকে কবর দিয়ে এসেছে। ছানারা, আমি এইমাত্র তোমাদের মাকে কবর দিয়ে আসলাম, তোমাদের কোনো চিন্তা করতে হবে না। আজ থেকে তোমরা সবাই আমারই ছানা। আজকের পর থেকে তোমরা সবাই আমার সাথে আমার গুহাতেই থাকবে, কেমন? শিয়ালের এমন কথা শুনে একটা ছানার খুবই সন্দেহ হলো। সে শিয়ালের কথায় রাজি হলো না। না মামা, মানে তাতে কি হয়েছে? আমি আমার বোনকে সামলিয়ে রাখতে পারবো। তা পারলে তো বেশ ভালো কথা। আচ্ছা ছানারা, আজ রাতে তোমরা তাহলে কোথায় থাকতে চাও? আমরা ঝোপের আড়ালে থাকবো, আম গাছের নিচে। আর কোথায়? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে সেখানেই থেকো। আমি কিন্তু রাতে তোমাদের আবার দেখতে আসবো। তোমরা কিন্তু রাতে একদম ভয় পেও না, কে জানে তোমাদের মা কিন্তু আবার ভূত হয়ে আসতে পারে। আমি তাহলে এখন যাচ্ছি। এরপর শিয়াল সেখান থেকে চলে গেল আর রাজহাঁসের ছানাদের শিয়ালের প্রতি সন্দেহ হলো। শোনো, শিয়াল মামার কথা একদমই বিশ্বাস করা যাবে না। শিয়াল মামা যেসব বলেছে সেসব সবই মিথ্যে। আর ওই শিয়াল মামা আমার মাকে কবর দিয়েছে কিনা সে বিষয়ে আমার সন্দেহ হয়। আজ রাতে আমরা গুহার ভেতরে থাকবো, যাতে শিয়াল মামা বুঝতে না পারে যে আমরা কোথায়। বড় আপুর কথা শুনে সবাই গুহার ভেতরে আশ্রয় নিল। শিয়াল রাতে আম গাছের কাছে এলো, কিন্তু কাউকেই দেখতে পেল না। শিয়াল ছানাদের না পেয়ে সেখান থেকে চলে গেল। পরদিন সকালে শিয়াল আম গাছের কাছে এলো আর দেখলো রাজহাঁসের ছানারা সেখানে আছে। আরে আমার প্রিয় ছানারা, কাল রাতে তোমরা কোথায় ছিলে? আমি এসে তোমাদের কত খুঁজেছি। মামা, আমরা কাল রাতে গুহার ভিতরে ছিলাম, তাই বুঝতে পারিনি। ও মামারা ছানা তোমরা, খুব আফসোস হচ্ছে আমার। তোমরা কত কষ্টেই না দিন পার করছো। কি জন্য যে খোদা তোমাদের মতো মাছুম বাচ্চাদের কষ্ট দিচ্ছে আমার বোঝে আসে না। বাদ দাও মামা, সবই আমাদের ভাগ্যের লিখন। আচ্ছা ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না, আমি সব সময় তোমাদের সাথেই আছি। রাতে আমি আবারও আসবো, কেমন? ভালো থেকো তোমরা। না মামা, এটার আর প্রয়োজন নেই, আমি সবকিছু সামলিয়ে নিব। এই কথা বললে কি আর হয়? তোমরা এখনো অনেক ছোট, অবশ্যই তোমাদের দেখতে আসতে হবে। আমি তাহলে এখন গেলাম। শিয়ালের এমন কথা শুনে রাজহাঁসের ছানারা শিয়ালকে বিশ্বাস করলো। রাজহাঁসের বড় ছানা তার বোনকে নিয়ে ঝোপের ভিতরে থাকবে বলেই ঠিক করলো। রাতে শিয়াল এলো, সে রাজহাঁসের ছানাদেরকে খাবে বলে সে সব জায়গাতেই খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। অবশেষে সে পরদিন সকালে ছানাদেরকে জালে আটকিয়ে মুখে করে নিয়ে চলল। জালের ভেতরে ছানারা খুবই ভয় পেয়ে গেল।
মনে হয় আজই আমাদের শেষ সময়, আজই আমাদের খেয়ে নেবে। ভয় পেও না দিদি, কিছুই হবে না আমাদের। শিয়াল ছানাদেরকে নিয়ে বনের বাহিরে চলে আসলো আর একটি পুকুর পাড়ে এসে থামলো। সেই পুকুর পাড়ে ছোট্ট একটি খাল ছিল, সেখানে ছিল চোরাবালি। আস্তে আস্তে যাও মামা, আস্তে আস্তে যাও, নয়তো পা পিছলে পড়ে যাবে, আর পা একবার আটকে গেলে তলিয়ে যাবে, পরে আর উঠতে পারবে না। আর সত্যি সত্যি তাই হলো, শিয়াল চোরাবালিতে আটকে গেল আর উঠতে পারলো না। আর তখন ছানারা বের হয়ে সেখান থেকে চলে গেল। ভালোই হয়েছে দুষ্ট পাজি শিয়াল, এখন মর, চোরাবালিতে ডুবে মর, আসছিল আমাদেরকে খেতে। শিয়ালপাড়া বনে শেফালি নামের এক শিয়ালিনী বাস করত। শেফালি শিয়ালিনীর একটি মেয়ে ছিল, মেয়েটির নাম ছিল টিনা। টিনা রাগ করে বাড়ির বাহিরে এসে গাছতলায় বসে আছে আর অঝরে কান্না করছে। টিনা, মা টিনা, বাহিরে বসে আছিস কেন? ঘরে চল মা, বেলা তো অনেক হয়ে গেল, ভাত খাবি না মা? না মা, আমি ঘরে যাব না, আর আমি ভাতও খাবো না, আমি এখানেই বসে থাকবো। কি বলছিস মা, ভাত খাবি না কেন? কি হয়েছে? ভাত না খেলে যা অসুখ করবে। চল মা, রাগ করতে নেই, ঘরে চল। না না না, আমি যাব না, যাব না, যাব না, আমি কিছুতেই ঘরে গিয়ে ভাত খাবো না। তোমার ইচ্ছে হলে তুমি ভাত এখানে এনে দাও, আমি এখানেই খাবো, তবু আমি ঘরে গিয়ে ভাত খাবো না। দেখেছো আমার পাগল মেয়ের কাণ্ড, ও নাকি গাছতলায় বসে ভাত খাবে। না মা, গাছতলায় বসে ভাত খেতে হয় না, অন্যরা তোমার খাওয়ায় নজর দিবে, তাহলে তোমার পেটের অসুখ হবে। আর তাছাড়াও আকাশ দিয়ে কত পাখি উড়ে যাচ্ছে, ওরা তোমার ভাতের থালায় পটি করে দিবে। চলো আমার লক্ষ্মী মা, ঘরে চলো, অসুখ হলে আমার হবে, তাতে তোমার কি? তবু আমি ঘরে যাব না, তোমার ভাত খাওয়াতে ইচ্ছা করলে তুমি এখানে নিয়ে এসো, আমি এখানেই বসে খাবো, তবু আমি ঘরে যাব না। কি হয়েছে মাটি না, তো এখানে বসে ভাত খাবি কেন? আমাদের তো ঘর আছে, ঘরে চল মা। আমি ওই ঘরে কিছুতেই যাব না, ওই ঘরে যা গরম, এত গরমের মধ্যে কি ওই ঘরে থাকা যায়? মারে, আমাকে তুই তাহলে কি করতে বলিস? আমার কি সেই সামর্থ্য আছে যে তোকে আমি একটা ফ্যান কিনে দিব? আমার হয়েছে যত জ্বালা। এই বলে শেফালি ঘরে চলে যায়। তারপর ঘর থেকে খাবার এনে খাবারগুলো টিনাকে গাছতলায় দিয়ে গেল। এটা কোনো কথা? যেই না আমি খেতে বসেছি অমনি বাতাসটাও বন্ধ হয়ে গেল। আসলে আমার কপালটাই খারাপ। আজ যদি আমাদের ঘরে একটা ফ্যান থাকতো তাহলে কি গাছতলায় বসে আমি খাবার খেতে হতো? খোদা, তুমি একটু দয়া করো, একটু বাতাস দাও। এমন সময় বল্টু শিয়াল দিনমজুরের কাজ শেষ করে বাড়িতে ফিরে এলো। কি হয়েছেটা কি? আমার টিনা মামনি এভাবে গাছতলায় বসে ভাত খাচ্ছে কেন? আরে কি ব্যাপার মা, তুমি কান্না করছো কেন? তোমার মেয়ে গরমের ভেতরে ঘরে বসে ভাত খাবে না, তাই গাছতলাতে বসে খাবার খাচ্ছে। কত করে বললাম ঘরে যেতে, কিন্তু কে শুনে কার কথা? বাবা, এই গরমের মধ্যে কি ঘরে বসে ভাত খাওয়া যায়? এই গাছতলাতে বসে ঘেমে আমার শরীর দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আচ্ছা বাবা, তুমি তো রোজ দিনমজুরের কাজ করো, একটা ফ্যান কিনতে পারো না? আমাদের বাড়ির আশেপাশে সবার ফ্যান আছে, শুধু আমাদেরই নেই। আমার যে ফ্যান ছাড়া খুব কষ্ট হচ্ছে বাবা, দাও না আমাকে একটা ফ্যান কিনে। মারে, আমি তো তোমাকে একটা ফ্যান কিনেই দিতে চাই, কিন্তু ফ্যানের যা দাম, একটা ফ্যান তো 4000 টাকার নিচে পাওয়াই যায় না। আমি দিনমজুরের কাজ করে তো দিনে 200-250 টাকা আয় করি। এত অল্প টাকা আয় করে একটা ফ্যান কিনবো কি করে? তবে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি প্রতিদিন 20 টাকা করে জমিয়ে 2000 টাকা জমিয়ে ফেলেছি। আর কিছু টাকা জমিয়ে আর কিছুদিনের মধ্যেই
তোমাকে একটা ফ্যান কিনে এনে দিব মা। ওগো, তুমি সত্যি কি 2000 টাকা জমিয়েছো? হ্যাঁ বউ, মেয়েটাকে একটা ফ্যান কিনে দেওয়ার জন্য আমি 2000 টাকা জমিয়েছি। আর 2000 টাকা জমাতে পারলে ওকে একটা ফ্যান কিনে দিব। শোনো, আমি বলি কি, আমার তো এক জোড়া পুরনো সোনার বালা আছে। ওই সোনার বালা তো আমি হাতেও দেই না। তুমি এক কাজ করো, আমার ওই সোনার বালাটা বিক্রি করে আর তোমার 2000 টাকা দিয়ে একটা ফ্যান কিনে আনো। কি বলছো কি বউ? ওই বালাটা তো তোমার বাবা মার শেষ স্মৃতি, আর তুমি কিনা সেটা আমাকে দিয়ে দিতে চাচ্ছ? বউ, তুমি বালাটা রেখে দাও। আমি আর কিছুদিন পরিশ্রম করলে আমি ঠিক একটা ফ্যান কিনে দিতে পারবো। তুমি বালাটা রেখে দাও বউ। আরে ধুর, কে যে বলো না, বালাটা তো আমার। আমি তো তোমাকে বালাটা দিয়ে দিতে চাচ্ছি। আমার কোনো স্মৃতি লাগবে না। মেয়েটা গরমে খুব কষ্ট করছে। যাও, তুমি আর না করো না। বালাটা নিয়ে গিয়ে আজই একটা ফ্যান কিনে আনো। পরে যদি কখনো তোমার টাকা হয় তাহলে তুমি আমায় ওরকম একটা বালা কিনে দিও। আচ্ছা ঠিক আছে বউ, তুমি যেহেতু এত করে বলছো, আমার 2000 টাকা আর তোমার বালা বিক্রির টাকা দিয়ে আজই একটা ফ্যান কিনে আনি। তাহলে পরে আমার টাকা হলে তোমাকে আবার একটা সোনার বালা কিনে দিব। তাহলে তুমি বালাটা নিয়ে এসো বউ। এরপর শেফালি শিয়ালিনী গিয়ে ঘর থেকে সোনার বালাটা নিয়ে এসে বল্টু শিয়ালের হাতে দিল। বউ, আমি তাহলে যাচ্ছি ফ্যান কিনতে। তোমরা একটু অপেক্ষা করো, একটু পরেই আমি ফিরে আসবো। কি মজা, কি মজা! বাবা যাচ্ছে ফ্যান কিনতে। আজ থেকে আমিও ফ্যানের বাতাস খেতে পারবো। কি মজা, কি মজা! দেখেছো আমার পাগলি মেয়েটার কাণ্ড? ফ্যান আনার কথা শুনে কেমন নাচানাচি শুরু করে দিয়েছে। এই বলে বল্টু শিয়াল ফ্যান কেনার জন্য বাজারে চলে গেল। এদিকে বল্টু শিয়ালের মেয়ে টিনা তার জন্য অপেক্ষা করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর বল্টু শিয়াল একটি ফ্যান কিনে নিয়ে বাড়িতে ফিরে এলো। পাপা ফ্যান নিয়ে চলে এসেছে। কি মজা, কি মজা! পাপা, তাড়াতাড়ি ফ্যানটা সেট করে দাও। আমি ফ্যানে ঠান্ডা বাতাসে ঘুমাবো। ঠিক আছে মা, ঠিক আছে, এক্ষুনি ফ্যানটা চালু করে দিচ্ছি। এরপর বল্টু শিয়াল ফ্যানটা সেট করে দিল। আর ফ্যানের ঠান্ডা বাতাস পেয়ে টিনা শান্তিতে ঘুমিয়ে পড়লো। দেখলে বউ, মেয়েটা ফ্যানের ঠান্ডা বাতাস পেয়ে কেমন সাথে সাথে ঘুমিয়ে পড়লো। এই একটা ফ্যানের জন্য আমার মেয়েটা এতদিন কতই না কষ্ট করলো। ঠিক বলেছো। আচ্ছা ঠিক আছে, ও ঘুমাক। চলো তুমি, তোমায় খাবার দেই। হ্যাঁ হ্যাঁ বউ, চলো চলো। কাজ থেকে এসে গেছি আবার ফ্যান কিনতে। এখন খুব ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি আমাকে কিছু খেতে দাও। এরপর বল্টু শিয়াল আর শেফালি শিয়ালিনী সেখান থেকে চলে গেল। পরদিন দুপুরবেলা টিনা সেই ফ্যানটি নিয়ে তাদের বারান্দায় ঘুমাচ্ছিল। তখনই ওই পথ দিয়ে যাচ্ছিল দুষ্ট পাজি হালুম বাঘ। আরে আরে, এ আমি কি দেখছি? ওই বল্টুর মেয়ে টেনা তো দেখছি চার্জার ফ্যানের বাতাসে আরাম করে ঘুমাচ্ছে। এদিকে তো আমার বউ প্রত্যেকটা দিন একটা ফ্যান কিনে আনার জন্য আমাকে নানান কথা শোনায়। এক কাজ করি, ওই বল্টুর মেয়ে তো ঘুমাচ্ছে, এই সুযোগে ওই বল্টু শিয়ালের ফ্যানটাই চুরি করে নিয়ে যায়। এই কথা বলে পাজি দুষ্ট হালুম বাঘ টিপ টিপ পায়ে এগিয়ে গিয়ে টিনার ফ্যানটি চুরি করে নিয়ে পালিয়ে গেল। তারপর কিছুক্ষণ পর বল্টু শিয়াল কাজ থেকে বাড়িতে ফিরে এলো আর তার মেয়েকে বারান্দায় ঘুমোতে দেখে বলল, দেখেছো আমার পাগলি মেয়েটার কাণ্ড? কালকে জেদ ধরেছিল একটা ফ্যান কিনে আনার জন্য, আজ আবার ফ্যানটা ঘরে রেখে বাইরে এসে ঘুমাচ্ছে। মা টিনা, টিনা, এই বারান্দায় ঘুমাচ্ছ কেন? যাও মা, ঘরে ফ্যান চালু করে দিয়ে ঘুমাও। পাপা, এখানে তো আমি ফ্যান চালু করে দিয়ে ঘুমোচ্ছি। পাপা, ওই তো আমার পেছনে ফ্যান। কি বলছো মা? এখানে তো আমি কোনো ফ্যান দেখতে পাচ্ছি না। আরে, আমার ফ্যানটা গেল কোথায়? মা, মা, তুমি আমার ফ্যানটা ঘরে নিয়ে গিয়েছো? আমি আবার কখন তোর ফ্যান নিয়ে এলাম? আমি তো ফ্যান ছাড়াই ঘুমোচ্ছিলাম। ফ্যান তোর ওখানে নেই? বউ, ফ্যান তো এখানে নেই,
তাহলে ফ্যানটা কে নিয়ে গেল? তবে কি ফ্যানটা চুরি হয়ে গেল? ওরে নবাব জাদিকে আমি কতবার করে বলেছি ফ্যান নিয়ে তুই ঘরে ঘুমা, না উনার নাকি বাহিরে ঘুমোতে হবে। এখন তাহলে কে আমাদের ফ্যানটা চুরি করে নিয়ে গেল? আমি আমার সোনার বালাটা বিক্রি করে ফ্যান কিনে দিলাম, আর তুই কিনা বারান্দায় ঘুমিয়ে ফ্যানটা হারিয়ে ফেললি। এই হারামজাদি, তুই আমার আর বাড়িতেই থাকবি না, যা বাড়ি ছেড়ে চলে যা বলছি। মা মা, আমার কি দোষ? আমি তো ফ্যানটা এখানে রেখেই ঘুমোচ্ছিলাম, কে চুরি করে নিয়ে গেছে তা আমি কি জানি। বউ, মেয়েটাকে মেরো না তো, ওকে মারলে কি ফ্যানটা ফেরত আসবে? চিন্তা করো না মা, আমি আবারও কাজ করে তোমার জন্য আরেকটা ফ্যান কিনে আনবো। যে আমার কষ্টের টাকার ফ্যান চুরি করেছে সে যেন ওই ফ্যানের সাথে কারেন্ট শক করে মারা যায়। शादी करोगी मुझसे, शादी करोगी मुझसे এমন মিষ্টি একটা বউ দেখে ফিরে না নয়ন, এমন মিষ্টি একটা বউ দেখে ফিরে না নয়ন, হাজার জনম দেখলেও তারে ভরবে না মনে ভরবে না, এমন মিষ্টি একটা বউ দেখে ফিরে না নয়ন। বন্ধু বিল্লু, দাঁড়া দাঁড়া, তোকে কাল বিয়ের দাওয়াত দিয়েছিলাম, আমার বিয়েতে যাসনি কেন? হ্যাঁ? আরে বন্ধু, কাল আমার পার্সোনাল কাজে খুবই বিজি ছিলাম, এজন্যই তোর বিয়েতে যাওয়া হয়নি। কি বলছিস কি বন্ধু? তুই আমার ন্যাংটা কালের জানের জিগার দোস্ত হয়ে আমার বিয়েটা এভাবে মিস করে ফেললি? বন্ধু, যা সুন্দরী একটা শিয়ালিনীকে বিয়ে করেছি না, দেখলে তুই একেবারে ফিদা হয়ে যাবি। আজ সন্ধ্যাবেলা তোর আমার বাড়িতে দাওয়াত রইলো, তোর ভাবির হাতে রান্না খেয়ে আসবি, যা মজা রান্না করে না। আমি এখন তাহলে গেলাম, রিক্সাটা নিয়ে একটু বের হয়েছি, যাস কিন্তু বন্ধু, একদম মিস করবি না। এই বলে বল্টু শিয়াল রিক্সা নিয়ে সেখান থেকে চলে গেল। বল্টু শিয়াল চলে যাওয়ার পর বিল্লু শিয়াল বলল, হারামজাদা, আমার পছন্দ করা মেয়েটাকে বিয়ে করে এনেছিস আর আমাকে বলছিস তোর বাড়িতে দাওয়াত খেতে যেতে? ওই মেয়েটাকে আমার বিয়ে করার কথা ছিল, জাস্ট একটু আমার টাকা পয়সা নাই বলে ওই মেয়ের বাবা মা ওর সাথে আমার বিয়েটা দেয়নি। কিন্তু আমিও বিল্লু শিয়াল কোনোভাবে ওই সুন্দরী বউকে নিয়ে তোকে আমি সংসার করতে দেব না, তোর সংসার ভাঙতে যা কিছু করার লাগে আমি করব। এখন শুধু একটা সুযোগের জন্য অপেক্ষা করছি। এই কথা বলে বিল্লু শিয়ালও সেখান থেকে চলে গেল। সারাদিন রিক্সা চালিয়ে বিকেলবেলা বল্টু শিয়াল বাজার থেকে মাছ মাংস আরো অনেক বাজার সদাই কিনে বাড়িতে ফিরে এলো। বউ, এদিকে এসো, দেখে যাও আজ বাজার থেকে কত বাজার করে এনেছি। শোনো বউ, সবকিছু ভালো করে রান্না করো, আজ আমার জানের জিগার ন্যাংটা কালের বন্ধু বিল্লু আসবে আমাদের বাড়িতে দাওয়াত খেতে। ওকে কিন্তু রান্না করে দেখিয়ে দিতে হবে তুমি শুধু সুন্দরী নও, সাথে তোমার রান্নার হাতটাও খুব সুন্দর। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, এমন সাথে রান্না করব তোমার বন্ধু আমার হাতের রান্না খেয়ে তো একদম ফিদে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে বউ, তুমি তাহলে রান্না করো, আমি গিয়ে একটু বিশ্রাম নিচ্ছি, সারাদিন রিক্সা চালিয়ে খুব ক্লান্ত লাগছে। এই বলে বল্টু শিয়াল ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। বুক চিনচিন করছে, হাই মন তোমায় কাছে যায়, আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়ায়, ও তুমি ছুঁয়ে দিলে হাই আমার কি যে হয়ে যায়, তুমি ছুঁয়ে দিলে হাই আমার কি যে হয়ে যায়। কিছুক্ষণ পর বল্টু শিয়ালের বউ রান্নাঘর থেকে বল্টু শিয়ালকে ডাক দিয়ে বলল, এই যে শুধু কি গান গেয়ে যাবে? এখন গানটা বন্ধ করো, জলদি করে খেতে চলে এসো, আমার রান্না বান্না সব রেডি হয়ে গেছে।
আচ্ছা আচ্ছা বউ, যাচ্ছি যাচ্ছি, আমার খুব ক্ষুধা পেয়েছে, এক্ষুনি যাচ্ছি। কি ব্যাপারটা কি? তুমি না বললে তোমার নাকি খুব ক্ষুধা পেয়েছে? এখন তাহলে খাচ্ছ না কেন? বউ, তোমাকে বলেছিলাম না আমার ন্যাংটা কালে জানের জিগার দোস্ত বিল্লু আসার কথা? ও আসলে দুজনে একসাথেই খাবো, ওর জন্যই অপেক্ষা করছি। ওকে ছাড়া আমি যদি খেয়ে নেই, ও আসলে তো মন খারাপ করবে। এভাবেই বল্টু শিয়াল খাবার টেবিলে বসে তার বন্ধু বিল্লু শিয়ালের জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পরে বিল্লু শিয়াল চলে এলো, কিন্তু বিল্লু শিয়াল তার বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে আসেনি, এসেছে তার বন্ধু বল্টু শিয়ালের রিকশা চুরি করতে। এই তো সুযোগ পেয়েছি, ওরা তো দেখছি বাড়ির ভিতরে কেউ নেই, মনে হচ্ছে সবাই ঘরের মধ্যে চলে গেছে। এই সুযোগে ওর রিকশাটা নিয়ে তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি। যেমন ভাবনা তেমন কাজ, বিল্লু শিয়াল তার বন্ধু বল্টু শিয়ালের রিকশা নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। ওগো, আর কতক্ষণ অপেক্ষা করবে শুনি? তোমার তো খুব ক্ষুধা পেয়েছে, তুমি খেয়ে নাও, মনে হয় তোমার বন্ধু আজ আসবে না। এদিকে যে তোমার বন্ধুর জন্য অপেক্ষা করতে করতে রাত হয়ে গেছে, আমার খুব ঘুম পাচ্ছে। ঠিক বলেছো বউ, মনে হচ্ছে বেটা আজও আসবে না। বেটা বিয়ের দিনও ধোকা দিয়েছে, আজও দিল। এরপর দেখা হলে ওকে উচিত শিক্ষা দিয়ে দিব। বউ, দাও দাও, খাবার দাও, দুজনে একসাথে খেয়ে তারপর শুয়ে পড়ি। তারপর তারা দুজনে একসাথে খেয়ে ঘুমোতে চলে গেল। ওরে বাবা, ঘুম থেকে উঠতে যা দেরি হয়ে গেছে, বেলা দেখছি অনেক হয়ে গেছে, যাই উঠোনটা ঝাড়ু দিয়ে গিয়ে। এরপর বল্টু শিয়ালের বউ তাদের উঠোনটা ঝাড়ু দিতে গিয়ে দেখে বাড়ির উঠোনে তাদের রিকশাটা নেই। ওগো, জলদি করে এসো, দেখে যাও, আমাদের রিকশাটা তো উঠোনে নেই। কি বলছোটা কি বউ? রিকশা নেই মানে? রিকশা তো উঠোনেই ছিল, তাহলে কে দিয়ে গেল আমাদের রিকশা? কোথায় গেল তা আমি কি জানি, জলদি এসে দেখো। এরপর বল্টু শিয়াল তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে আসলো, এসে দেখলো সত্যি তাদের রিকশাটা নেই। বউ, রিকশাটা তো এখানেই ছিল, এখন তো রিকশাটা এখানে দেখতে পাচ্ছি না, তাহলে কে চুরি করে নিয়ে গেল আমাদের রিকশাটা? ওগো, এভাবে কেঁদে আর কি হবে? একটু বাড়ির আশপাশটা ভালো করে দেখো, চোরটাকে ধরতে পারো কিনা। এরপর বল্টু শিয়াল তার রিকশা চোরকে ধরার জন্য জঙ্গলে বেরিয়ে পড়লো। জঙ্গলে কোথাও তো আমার রিকশাটা খুঁজে পেলাম না, কে করলো এমন কাজ? ওই রিকশাটাই আমার একমাত্র সম্বল ছিল, ওই রিকশাটার জন্যই আমি নতুন বিয়ে করেছি। এখন আমি আমার বউকে খাওয়াবো কি? বল্টু শিয়াল যখন তার রিকশার জন্য এভাবে কান্না করছিল, তখনই ওই পথ দিয়ে যাচ্ছিল তার বন্ধু বিল্লু শিয়াল। বল্টু শিয়ালের এমন আহাজারি করা কান্না দেখে বিল্লু শিয়াল বলল, হারাম জাদা, এখন কান্না করছিস কেন? তুই যখন আমার পছন্দ করা মেয়েকে বিয়ে করে এনেছিলি, ঠিক তখন আমার এমনই কান্না পেয়েছিল। তোর একটা রিকশা ছিল বলে ওই শিয়ালিনীর বাপ শিয়ালিনীকে তোর সাথে বিয়ে দিয়েছে, আমার সাথে দেয়নি। এখন তোর বউ ঠিক তোকে ছেড়ে চলে যাবে, তখন আমি গিয়ে আবার ওই সুন্দরী শিয়ালিনীকে বিয়ে করে আনবো। কাঁদ, বেশি করে কাঁদ, ওই রিকশা তুই আর কোনোদিনই পাবি না। ওই রিকশা তো আমি আমার বাড়ির পেছনে ঝোপের মধ্যে লুকিয়ে রেখেছি। এই কথা বলে বিল্লু শিয়াল সেখান থেকে চলে গেল। বিল্লু শিয়ালের এসব কথা জঙ্গলের ভেতর থেকে হালুম বাঘ শুনে ফেলল। ওরে হারামজাদা বিল্লু, তুই তাহলে আমার ভাগ্নের রিকশা চুরি করে এনে ওকে কাঁদাচ্ছিস? দাঁড়া, আমার ভাগ্নের রিকশা চুরি করা আমি তোর বের করছি। এই কথা বলে হালুম বাঘ বল্টু শিয়ালের কাছে চলে গেল। আরে ভাগ্নে, কি হয়েছেটা কি? তুই এভাবে কান্না করছিস কেন?
তোর কান্না শুনে তো মনে হচ্ছে তোর নতুন বউ মারা গিয়েছে। মামা, কাচ্চি কি আর সাধে? আমার রিক্সাটা যে আজকে রাতে কে যেন চুরি করে নিয়ে গেছে। ওই রিক্সাটার জন্যই তো আমি বিয়ে করেছি। এখন রিক্সা ছাড়া আমি আমার বউকে কি খাওয়াবো মামা? সেটা ভেবেই তো আমার কান্না পাচ্ছে। আমার বউ যদি এখন আমাকে ছেড়ে চলে যায় তখন আবার কি হবে মামা? আরে ভাগ্নে, মেয়েদের মতো কান্না করিস না তো। তোর রিক্সা কে চুরি করেছে সেটা আমি জানি। কি বলছো কি মামা? আমার রিক্সা কে চুরি করেছে তুমি জানো? জলদি আমাকে নিয়ে চলো। ওই রিক্সা ছাড়া যে আমার আয় রোজগারের আর কোনো পথ নেই। তাড়াতাড়ি নিয়ে চলো মামা। এরপর হালুম বাঘ বল্টু শিয়ালকে সঙ্গে করে নিয়ে বিল্লু শিয়ালের গুহাতে চলে গেল। আরে মামা, তুমি আমাকে কোথায় নিয়ে এলে? এ তো আমার ছোটবেলার বন্ধু বিল্লুর বাড়ি। ওর বাড়িতে রিক্সা থাকবে কি করে? আরে ভাগ্নে, তুই আসলেই খুব সহজ সরল। তুই অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলিস। তুই যাকে বন্ধু ভাবিস ও তোকে আসলে বন্ধু ভাবেই না। তুই যে শেফালিকে বিয়ে করেছিস এটা ওই বিল্লু শিয়াল কিছুতেই মানতে পারেনি। ওই বিল্লু চেয়েছিল শেফালিকে বিয়ে করতে, কিন্তু এমন বেকার শিয়ালের সাথে শেফালির বাবা মা শেফালিকে বিয়ে দেয়নি, তোর সাথে দিয়েছে। এজন্যই ও চেয়েছে তোর রিক্সাটা চুরি করে তোকেও বেকার বানাতে, যাতে শেফালি তোর সংসার না করে চলে যায়। তোর ওই রিক্সাটা চুরি করে ওই বিল্লু শিয়াল শেফালিকে বিয়ে করতে পারে, বুঝেছিস? ওই দেখ ভাগ্নে, জঙ্গলের ঝোপের ভিতরে তোর রিক্সাটা লুকিয়ে রেখেছে। কি বলছো কি মামা? আমার বন্ধু বিল্লু এ কাজ করেছে? ওরে হারামজাদা, তাই তো বলি ওই আমার বিয়েতে যায়নি কেন? আবার আমি দাওয়াত দিয়েছিলাম, সে দাওয়াত খেতেও যায়নি। আমার ন্যাংটাকালের বন্ধু হয়ে এই ছিল তোর মনে? মামা, ও যখন আমাকে বন্ধু ভাবে না, আজ থেকে আমিও আর ওকে বন্ধু ভাববো না। মামা যাও, জলদি করে ওকে গুহা থেকে বের করে নিয়ে এসো। আজ ওকে আমি উচিত শিক্ষা দিব। এরপর হালুম বাঘ বিল্লু শিয়ালের গুহার ভেতরে প্রবেশ করে বিল্লু শিয়ালের টুটি চেপে ধরে বিল্লু শিয়ালকে বের করে আনলো। ওরে বাবারে, ছেড়ে দাও আমাকে, খুব ব্যথা পাচ্ছি। বন্ধু বল্টু, হালুম আমাকে ছেড়ে দিতে বল। আমি এমন কাজ আর কখনো করব না। ছেড়ে দিতে বল বন্ধু। তোর কোনো ক্ষমা নেই। তুই আমার বন্ধুত্বের সুযোগ নিয়ে আমাকে ধোকা দিয়েছিস, আমার রিক্সা চুরি করে এনেছিস, আমার খারাপ চেয়েছিস। আজ যে তোকে চুরির শাস্তি পেতেই হবে। এরপর হালুম বাঘ আর বল্টু শিয়াল দুজনে মিলে বিল্লু শিয়ালকে ইচ্ছা মতো ধুলাই দিতে লাগলো। তারপর বিল্লু শিয়ালকে আধমরা করে ফেলে রেখে বল্টু শিয়াল হালুম বাঘকে তার রিকশায় তুলে নিয়ে সেখান থেকে চলে গেল। কেন যে বল্টুর ক্ষতি করতে গিয়েছিলাম, এজন্যই তো আমাকে শাস্তি পেতে হচ্ছে। এজন্যই সবাই বলে কারোর জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকে পড়তে হয়।